ভাইয়ার বউ আমাকে ফোন করে বলেছিল তাদের বাসায় গিয়ে যেন কুকুরটাকে খাবার দিয়ে আসি। তারা নাকি রিসোর্টে ঘুরতে গেছে, কিন্তু বাসার দরজা খুলে আমি কোনো কুকুর পাইনি। পেয়েছিলাম 5 বছরের একটা বাচ্চাকে, বাইরে থেকে তালাবদ্ধ একটা ঘরের ভিতর। জ্বরে কাঁপছিল ছেলেটা, ঠোঁট শুকিয়ে সাদা হয়ে গেছে। আমাকে দেখে খুব আসতে বলেছিল। মাম্মা বলেছিল তুমি আসবা না, আমি শুধু একটা কুকুরকে খাবার দিতে গিয়েছিলাম। কিন্তু কিছুক্ষণ পর আমি আমার বাইপোকে কুলে নিয়ে হাসপাতালের ইমার্জেন্সির দিকে দৌড়াচ্ছিলাম। আর যখন ভাইয়ার বউয়ের পাঠানো হুমকির মেসেজটা দেখলাম, তখন বুঝলাম এটা কোনো ভুল না, ইচ্ছে করে করা হয়েছে। আমার নাম হেনা, বয়স 33। আর ওই রবিবার আমি বুঝেছিলাম কিছু মানুষ আছে যারা ফেসবুকে যত সুন্দর হাসে, বাস্তবে তারা ততটাই নিষ্ঠুর হতে পারে। সকাল তখন প্রায় 11টা। আমি রান্নাঘরে দাঁড়িয়ে ডাল বসাচ্ছিলাম। এমন সময় ফোন আসে আমার ভাইয়ের বউর, মেহেরিনের। ওর গলা অদ্ভুত রকম খুশি শোনাচ্ছিল সেদিন, যেন খুব আনন্দে আছে, অতিরিক্ত আনন্দে। হেনা শোনো না, একটা ছোট্ট হেল্প লাগবে। আমরা কক্সবাজারের রিসোর্টে আছি, ফিরতে একটু দেরি হবে। তুমি কি বাসায় গিয়ে ব্রুনোকে খাবার দিয়ে আসতে পারবা? ব্রুনো ওদের পোষা কুকুর, বড় সড়ো লাফালাফি করা একটা গোল্ডেন রিট্রিভার। আমি গেলেই পাগলের মতো লেজ নাড়াতো। আমি স্বাভাবিকভাবে বললাম আচ্ছা সমস্যা নেই, বিকেলে যাই। মেহরিন সঙ্গে সঙ্গে হেসে বলল, উফ তুমি না থাকলে কি হতো, চাবি আগের জায়গাতেই আছে, টবের নিচে। ফোন রেখে আমি আর বেশি কিছু ভাবিনি, কারণ মেহরিন এমনই, ফোনে খুব মিষ্টি, ফেসবুকে একদম পারফেক্ট মা, পারফেক্ট স্ত্রী, সব সময় সাজানো জীবন। কিন্তু ওর ভেতরে কেমন জানি ঠান্ডা একটা ব্যাপার ছিল, যেটা ঠিক বোঝানো যায় না। বিশেষ করে নিজের ছেলে সিয়ামের সাথে ওর আচরণ। সিয়ামের বয়স 5 বছর, একদম শুকনো চুপচাপ একটা বাচ্চা, বড় বড় ভয়ার্ত চোখ, সব সময় একটা সবুজ রঙের ডাইনোসর খেলনা বুকে ধরে রাখতো, কথাও বলতো আস্তে, এমনকি পানি খেলেও আগে অনুমতি চাইতো। একদিন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তুমি এত কম খাও কেন বাবু? সে মাথা নিচু করে বলেছিল আমি বেশি খেলে মাম্মা রাগ করে। কথাটা তখন থেকে আমার মাথায় গেঁথে গেছিল। কিন্তু মেহরিন হেসে বলেছিল আরে দূর হেনা, বাচ্চারা তো কত কিছুই বলে। সেদিন বিকেলে আমি ওদের বাসার সামনে গিয়ে দাঁড়ালাম। ঢাকার আভিজাত এলাকা, চুপচাপ রাস্তা, বড় বড় বাড়ি, প্রায় প্রতিটা গেটে ক্যামেরা লাগানো। আমি হাতে কুকুরের খাবারের ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিলাম। মেহরিনের গাড়িটা ছিল না, স্বাভাবিক। কিন্তু বাসার ভেতরে ঢুকে আমার কেমন অস্বস্তি লাগতে শুরু করলো। অদ্ভুত রকম নীরবতা। কুকুর থাকলে যেমন শব্দ হয়, কিছুই নেই, না ঘেউ ঘেউ, না দৌড়ে আসার শব্দ, না লেজের ধাক্কা। আমি দরজা বন্ধ করে ডাকলাম ব্রুনো, কোনো সাড়া নেই। ড্রয়িং রুমে ঢুকলাম, সবকিছু এত বেশি গুছানো ছিল যে একদম স্বাভাবিক লাগছিল। সোফার কুশন পর্যন্ত এক লাইনে সাজানো, টেবিল চকচক করছে, টেবিলের উপর একটা ট্যাপ চার্জে লাগানো, আধ খাওয়া কফি মগ, আর একটা পারিবারিক ছবি। ছবিতে বাইয়া মেহেরিন, 2 মেয়ে আর সিয়াম, সবাই হাসছে। দেখলে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী পরিবার। আমি আবার ডাকলাম ব্রুনো, কিছুই না। রান্নাঘরে গেলাম, কুকুরের বাটি খালি, পানির পাত্রও শুকনো। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো বাসায় কুকুর থাকার কোনো চিহ্নই নেই, না লোম, না খেলনা, না ওর বিছানা, কিছুই না। আমার বুকের ভেতর ধক করে উঠলো। আমি ধীরে ধীরে পুরো বাসা দেখতে শুরু করলাম। বারান্দা, স্টোর রুম, ওয়াশরুম সব ফাঁকা। তারপর হঠাৎ একটা শব্দ পেলাম, খুব ক্ষীণ, যেন কেউ মেঝেতে কাপড় টানছে আস্তে আস্তে। শব্দটা আসছিল করিডোরের একদম শেষ ঘর থেকে, গেস্ট রুমে। দরজাটা বাইরে থেকে বন্ধ। আমি কাছে গিয়ে দাঁড়ালাম, কেউ আসো? কয়েক সেকেন্ড চুপচাপ, তারপর খুব দুর্বল একটা গলা, এত আস্তে প্রথমে মনে হয়েছিল ভুল শুনছি। মাম্মা বলেছিল তুমি আসবা না। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সিয়াম, ভেতর থেকে কান্নার শব্দ এলো। ফুপু। আমি দরজার হাতল ধরলাম, বন্ধ। বাইরে থেকে তালা দেওয়া। আমার হাত কাঁপতে শুরু করলো। কিভাবে যে চাবি খুলেছি আজও জানি না। দরজা খোলার সঙ্গে সঙ্গে একটা গন্ধ এসে ধাক্কা মারলো। বন্ধ করে গুমট গন্ধ, ঘাম, পেশাব, অসুস্থ শরীরের গন্ধ। সিয়াম মেঝেতে বসেছিল, হাঁটু জড়িয়ে, সবুজ ডাইনোসরটা শক্ত করে বুকের সাথে চেপে ধরে। ছেলেটার মুখ সাদা হয়ে গেছে, ঠোঁট ফেটে শুকিয়ে আছে, চুল ঘামে ভিজে কপালে লেগে আছে। পাশে একটা খালি পানির বোতল আর শুকনো পাউরুটির টুকরা, এইটুকুই। আমার গলা শুকিয়ে গেল। আমি ওর সামনে হাঁটু গেড়ে বসে বললাম, বাবু কতক্ষণ ধরে তুমি এখানে? সে ধীরে ধীরে চোখ তুললো। শুক্রবার থেকে। সেদিন ছিল রবিবার। আমার মনে হলো বুকের ভেতরে কেউ হাত ঢুকিয়ে কিছু ছিঁড়ে ফেললো। ব্রুনো কোথায়? সে নিচের দিকে তাকালো। মাম্মা ওকে সাথে নিয়ে গেছে। আমি কিছুক্ষণ কথা বলতে পারিনি। মেহরিন আমাকে কুকুরকে খাবার দিতে পাঠায়নি। ও জানতে চেয়েছিল আমি সিয়ামকে খুঁজে পাই কিনা, অথবা হয়তো নিশ্চিত হতে চেয়েছিল কেউ খুঁজে পাবে না। আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম, তোমাকে এখানে আটকে রাখছে কেন? সিয়ামের ছোট্ট ঠোঁট কেঁপে উঠলো। আমি অসুস্থ হয়েছিলাম, তাই মাম্মার ট্রিপ নষ্ট হয়েছে। আমার চোখ ঝাপসা হয়ে গেল। ছেলেটা দাঁড়াতে গিয়েও পারলো না, ও কাঁপছিল। আমি আর 1 সেকেন্ডও দেরি করিনি, কুলে তুলে নিলাম। এত হালকা লাগছিল, মনে হচ্ছিল একটা বাচ্চা না, শুকনো কাপড় তুলেছি। আমরা হাসপাতালে যাচ্ছি। সে ভয় পেয়ে আমার জামা আঁকড়ে ধরলো। না ফুপু, মাম্মা রাগ করবে। আমি দাঁতে দাঁত চেপে বললাম, করুক। আমি একটা পাতলা কম্বল জড়িয়ে ওকে নিয়ে বের হয়ে গেলাম। গাড়িতে ওঠার পর ও আধা
আধা ঘন্টার মধ্যে ডাইনোসরটা ধরেছিল। প্রতিটা সিগন্যালে আমার মনে হচ্ছিল সময় নষ্ট হচ্ছে। আমি বারবার বলছিলাম, সিয়াম ঘুমাইবা না, আমার দিকে তাকাও। সে কষ্ট করে বলল, মাম্মা বলছে তুমি আসলে কাউরে কিছু বলবা না। আমার হাত স্টিয়ারিং এ শক্ত হয়ে গেল। আর কি বলছে? ছেলেটার চোখে পানি চলে এলো। বলছে তুমি সবকিছুতে নাক গলাও, তাই আব্বুকে তোমার সাথে দূরে থাকতে বলে। আমার ভাই আরমান, মেহরিন বলেছিল সে নাকি অফিসের কাজে সিলেটে গেছে। আমি আর কিছু ভাবিনি। হাসপাতালে পৌঁছে প্রায় দৌড়ে ইমার্জেন্সিতে ঢুকলাম। প্লিজ, একটা বাচ্চা খুব অসুস্থ। দুইজন নার্স দ্রুত এগিয়ে এলো। ডাক্তার সিয়ামকে নিয়ে গেল, স্যালাইন লাগালো, জ্বর মাপলো। চোখ মুখ দেখে তাদের চেহারা বদলে যেতে লাগলো। একসময় ডাক্তার আমার দিকে তাকিয়ে বলল, এটা শুধু আজকের সমস্যা না। আমার বুক ধক করে উঠলো। মানে? তিনি নিচু গলায় বললেন, বাচ্চাটা দীর্ঘদিন ধরে ঠিক মতো খায়নি। অবহেলার চিহ্ন স্পষ্ট, আমাদের রিপোর্ট করতে হবে। আমার পা কাঁপতে লাগলো। ঠিক তখনই ফোন ভাইব্রেট করলো। মেহেরিন, মেসেজ। ব্রুনোকে খাওয়ানোর জন্য থ্যাংক ইউ। তারপর আরেকটা, আর হ্যাঁ না, যেসব বিষয়ে তোমার কিছু জানা দরকার না সেগুলো নিয়ে বেশি ভেবো না। আমার হাত ঠান্ডা হয়ে গেল। তৃতীয় মেসেজটা আসতে বেশি সময় লাগলো না। কিছু বিষয় যেমন আছে তেমন থাকাই সবার জন্য ভালো। আমি হাসপাতালের বেডে শুয়ে থাকা সিয়ামের দিকে তাকালাম। হাতে স্যালাইন, বুকের উপর সবুজ ডাইনোসরটা রাখা। সেদিন প্রথমবার আমি ভয় পাইনি, আমার শুধু রাগ হচ্ছিল। ডাক্তার আবার এসে বললেন, বাচ্চাটাকে এই অবস্থায় কে রেখেছিল, আমাদের জানতে হবে। আমি কাপা হাতে ফোনটা এগিয়ে দিলাম, মেসেজগুলো দেখালাম। ডাক্তারের মুখ শক্ত হয়ে গেল। আমি সোশ্যাল সার্ভিস আর পুলিশে খবর দিচ্ছি। আমি তাড়াতাড়ি ভাইয়াকে ফোন দিলাম। একবার, দুইবার, তিনবার, প্রতিবারই ফোন বন্ধ। হঠাৎ আমার একটা কথা মনে পড়লো। মেহরিন বলেছিল তারা কক্সবাজারে একটা রিসোর্টে আছে, সেখানে আমার পরিচিত একজন কাজ করে। আমি সঙ্গে সঙ্গে তাকে মেহরিনের ছবি পাঠালাম। লিখলাম, এই মহিলা কি এখন আপনাদের রিসোর্ট আছে? খুব জরুরি, একটা বাচ্চা হাসপাতালে। 1 মিনিটও লাগেনি রিপ্লাই আসতে। প্রথম একটা ছবি, তারপর একটা ভয়েস রেকর্ড। আমি ডাক্তারের সামনে সবগুলো অডিও চালালাম। এর পেছনে পানির শব্দ, মানুষের হাসাহাসি। মাঝখানে যখন মেহরিনের গলাটা বেশি এলো, আমি নিঃশ্বাস নিতে ভুলে গেছিলাম। কারণ ও যেভাবে সিয়ামের কথা বলেছিল, তাতে বুঝে গিয়েছিলাম আমাদের পরিবারের ভেতরে এতদিন যা দেখেছি তার চেয়েও ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। এই গল্পের বাকি অংশ শোনার জন্য সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।